নমস্কার। চ্যানেল ভিশনে এক মুঠো রোদ্দুর অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ঠিক অন্যান্য এপিসোডের মতোই একজন বিশিষ্ট মানুষকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। আমাদের সৌভাগ্য যে আমরা আজকে জনপ্রিয় লেখক শ্রী পলাশ হালদার মহাশয়কে আপনাদের সামনে উপস্থিত করতে পেরেছি। আমি পরিচয় করিয়ে দিই, শ্রী পলাশ হালদার। নমস্কার। উনি যেমন সুদক্ষ ওনার কলম, তেমনি ওনার বহুমুখী প্রতিভার কথা আপনাদের সামনে আমি তুলে ধরব। আমরা প্রথমে ওনার লেখার যা বৈচিত্র্য, উনি যেমন গল্প লেখায় ওনার পারদর্শিতা, তেমনই উনি সুন্দর কবিতা রচনা করেন। আবার উপন্যাস লেখাতেও আমরা তার যথেষ্ট দক্ষতার পরিচয় পাই। আসুন না আমরা একটু ওনার কাজগুলো নিয়ে পরপর দেখতে থাকি আর ওনার কণ্ঠে কিছু কবিতা ও কথা শুনি। আচ্ছা, আপনাকে আমি প্রথমেই দর্শক বন্ধুদের জন্য শোনাতে বলবো একটা আপনার খুব প্রিয় একটা কবিতা। আমি আপনার অনেকগুলো কবিতা পড়েছি, আমার খুব ভালো লাগে, তো তার মধ্যে থেকে যদি একটু কিছু একটা ভালো কবিতা শোনান। আরো একবার নমস্কার জানাই চ্যানেল ভিশনের সমস্ত দর্শক এবং শ্রোতাবৃন্দকে। আজকের অনুষ্ঠানের শুরুতে আমার যে স্বরচিত কবিতাটি পাঠ করতে চলেছি, কবিতার নাম চলো আকাশ দেখি। অনেকদিন তোমার কথা শোনা হয়নি, অনেকদিন পাশাপাশি বসা হয়নি, অনেকদিন আকাশ দেখা হয়নি। ভুলে গিয়েছি অমাবস্যার রাত নাকি পূর্ণিমার জ্যোৎস্না, কোনটা বেশি মায়াবী। অনেক দিন হলো কবিতার খাতা খোলা হয়নি, অনেক দিন বন্ধ দেরাজ খোলা হয়নি, অনেক দিন ভালো করে সকাল দেখা হয়নি। ভুলে গিয়েছি ভোরের সূর্য নাকি গোধূলির অস্তরাগ, কোনটা বেশি রং ছড়ায়। চলো আজ আবার হাঁটি খোলা আকাশের নিচে, আর একবার পাশাপাশি বসে আকাশ দেখি। খুলে দেখি কবিতার সেই খাতা, তালা ভাঙি বন্ধ সিন্দুকের। আলো কিংবা আধার, উষা কিংবা গোধূলি, সব রং শুষে নিই হৃদয়ে আরো একবার। অপূর্ব অপূর্ব। এই বসন্তের আগমনে যেন বিভিন্ন রং বিচ্ছুরিত হলো এই কবিতার বিভিন্ন শব্দ চয়নের মাধ্যমে। অপূর্ব আপনার শব্দগুলি, ভীষণ মন ছুঁয়ে গেল কবিতাটি। আমরা আসি আমাদের লেখক সাহিত্যিক শ্রী পলাশ বাবুর কাছে, যে আপনার এই যে সাহিত্য চর্চার শুরুটা তো শুনবই, তার আগে শৈশবটা কি, আপনি এখন কলকাতা নিবাসী, তো শৈশবটাও কি আপনার এই কলকাতাতেই বড় হওয়া নাকি অন্য কোন অঞ্চল থেকে? না, আমি একদম উঠে এসেছি একদম প্রত্যন্ত গ্রাম থেকে, সুন্দরবনের বাসন্তী, একদম নদী জঙ্গলে ঘেরা একটি বদ্বীপ, সেখান থেকে উঠে এসেছি। সেখানে শৈশবটা কেটেছে, কিন্তু পুরোটা কাটাতে পারিনি। তারপরে আশ্রমিক জীবন শুরু হয়। নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের ছাত্র আমি, সেখান থেকেই মাধ্যমিক পাস। আর যেটা শুরু বলছিলেন, সাহিত্যের প্রতি অনুরাগটা এটা শৈশব থেকেই, কিন্তু তখন তো বোঝা যায় না যে আসলে অনুরাগটা কার প্রতি। কিন্তু গল্প পড়ার প্রতি একটা ভীষণ নেশা ছিল। এবং আজকে বলতে আমারও খুব মজা লাগছে যে ওই সময় পাঠ্য বইয়ের মধ্যে গল্পের বই লুকিয়ে পড়তাম ধরা পড়ার ভয়ে। সবার শৈশবের কথা বলে দিলেন। তা ওই সময় থেকেই সাহিত্যের প্রতি ভালোবাসাটা ছিল, কিন্তু তখন বুঝিনি এটা কি ভালোবাসা। তারপরে তখন সাহিত্য চর্চা করব এমন কোনো পরিকল্পনা বা ওই বয়সও নয়। প্রথম যেটা হলো মাধ্যমিকের আগে, আপনিও জানবেন যে ওই সময় আমাদের প্রবন্ধ রচনা আসতো মাধ্যমিকে, এবং তখন এখনকার মতন প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোটবুক ছিল না। একটা মাত্র ছাত্রবন্ধু, তাতে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোল সব থাকতো, আর আমরা সাধারণত ওইটাই মুখস্থ করতাম। তা প্রবন্ধ রচনার ক্ষেত্রে কি হয়েছিল যে আমি ওই নোটবুকটা আমি ফলো করতাম না, আমি নিজের মতন করে লিখতাম। এবং আমাদের তৎকালীন যিনি বাংলার শিক্ষক ছিলেন পাঁচু গোপাল চৌধুরী, উনি প্রথম লক্ষ্য করে আমাকে খুব উৎসাহিত করেছিলেন যে সবাই একটা নোটবুক ফলো করেছেন ছাত্রবন্ধু, আর আমি একমাত্র শুধু আমার মতো লিখেছিলাম। তা উনি উৎসাহিত করেছিলেন যে পলাশ, সেটা খুব ভালো, তুমি নম্বর বেশি পেলে কি কম পেলে বড় কথা নয়, তুমি যে নিজে লিখছো এটাই ভালো। তো ওখান থেকেই লেখালেখি শুরু করা যায়। বাহ,
খুব ভালো, আর শিক্ষক মহাশয়দের অনুপ্রেরণা পেয়েছেন, এটা আরো শুনে ভালো লাগলো। তো এই যে ধরুন, আপনি কি প্রথম দিকে কবিতা লিখতেন না গল্প লেখা দিয়ে শুরু? না, শুধু এটা আমারও একটা অনুভূতি আছে, মানে উপলব্ধি আছে যে বাঙালিটা আমি অনেক জায়গায় বলেওছি যে বাঙালি মাত্র যারা কলেজে প্রবেশ করেছে না, তারা দু লাইন লিখেছে, ভালো হোক খারাপ হোক, ছড়া হোক কবিতা হোক। আর শুরুটা মনে হয় সবার ওই ছড়া বা কবিতা দিয়ে হয়, আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। যেহেতু লেখাটা সহজ হয় প্রথমটা, একটা গল্প লিখতে গেলে অনেকটা সময় নিয়ে বিষয়বস্তু ভাবনা চিন্তা করে, কবিতা লেখা সহজ বলছি না, কোথাও একটু মনে হয় যে একটা গল্পের প্লট তৈরি করা লেখা জন্য যতটা সময় ভাবনা চিন্তা দিতে হয়, অনেক অল্প সময় বোধহয় একটা কবিতা আমার মনে হচ্ছে কবিতাটা ওই স্বতঃস্ফূর্ত ভাবে আসে একদম, এবং ওটা সবার আগে আসে। তবে এটা আমি সেটা কবিতা হয়েছে কি হয়নি সেটা আমি সেই বিতর্কে যাব না, কিন্তু এই বয়সের সাথে সাথে প্রথম যেটা মনে হচ্ছে সবার মধ্যে কবিতাটাই আসে, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে কবিতা বেশি কঠিন মনে হয়। মানে তখন ওইটা শুরু হয়েছিল, কিন্তু এখন মনে হয় যে আমি উপন্যাসও লিখছি, গল্প লিখছি, উপন্যাসও লিখছি, কিন্তু এখন আমি যদি কবিতা লিখতে যাই আমি কিন্তু হিসেবে পারি না। মানে আমার মনে হয় যে আপনার একটু বইগুলো একটু দর্শক বন্ধুদের দেখাই, খুব ভালো লেখা এই বইগুলো, আমি পড়েছি, আপনারাও পড়বেন। বইমেলাতে তো ছিলই, এছাড়া আপনারা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন, সেটা আমাদের পলাশবাবুই জানাবেন। সেই স্টেশনের যাত্রী, এ দেখুন, এটা এবারের বইমেলার উপন্যাস। হ্যাঁ, আপনি একটু বইগুলো সম্পর্কে বললে খুব ভালো হবে। হ্যাঁ, প্রথমে যেটা বলি একটু দেখাচ্ছি, দীপেন মাস্টার সমগ্র। আসলে আজকের যে আমি আপনার কাছে এই এসেছি, এই চ্যানেল ভিশন এসেছি, চ্যানেল ভিশন এই সুযোগটা করে দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই আসার মতন যে জায়গাটুকু হতে পেরেছে তার জন্য দীপেন মাস্টার, মানে আমার প্রথম পরিচিতি এনে দিয়েছে দীপেন মাস্টার। আজকের যারা দর্শক বন্ধুরা আছেন তারা অনেকেই হয়তো গল্পটা ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে পড়েছেন, ভাইরাল হয়েছিল। কাহিনীর নাম শ্লীলতাহানি, এরকম একটা শিরোনাম এবং একটা ছবি, একটা মাস্টারমশাইয়ের কোমরে দড়ি বাঁধা, পুলিশ নিয়ে যাচ্ছে। যদিও আমি যখন গল্পটা লিখেছিলাম ওরকম কোনো ছবি দিইনি, এবং আমার দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক সেই গল্পের নিচে কোথাও পলাশ হালদারের নাম নেই সংগৃহীত, এবং এখনো ভাইরাল হয়। এবং এই গল্পটা আমাকে প্রথম, এমনকি আমার যারা আপনজন তারা আমাকে বলছেন যে তোমার গল্পটা এই যে হয়েছে, এবং তারা যখন সেখানে বলছে যে এটা আমাদের দাদার লেখা বা ভাইয়ের লেখা, সেখানে বিতর্ক হয়েছে যে আর গুলমারা জায়গা পান ইত্যাদি। যাই হোক, এটা শুনে আমি খুব ভেঙে পড়েছিলাম যে আমার গল্প আমার নাম ছাড়া হচ্ছে, প্রচার পাচ্ছে, অথচ প্রথম দিকে তো তা আমার এক দাদা আমাকে বলেছিলেন, পলাশ এটা ভেঙে পড়ার কাজ নয়, ওটা চুরি হচ্ছে মানে ওটা ভালো ছিল, জনপ্রিয়, ভালো লেখা বলেই চুরি হয়েছে। দেখবে একটা রাস্তায় সোনা আর লোহা পড়ে থাকলে সবাই সোনাটাকে তুলে নেয়, লোহা তুলে না, সুতরাং তোমার ওটা চুরি হচ্ছে মানে ওটা ভালো, তুমি লেখো। তুমি তোমার যে চুরি করেছে সে লিখতে পারেনি বলেই চুরি করেছে, তুমি যখন লিখতে পারো তুমি আরো লিখবে, আরো দীপেন মাস্টারের আরো গল্প লেখো। এবং সেই জায়গা থেকে তখন আমার মাথায় হলো যে দীপেন মাস্টার তখন একটা শ্লীলতাহানি গল্প প্রথম লেখা, তা ওই দীপেন মাস্টার চরিত্রটা নিয়ে আমি একাধিক গল্প আস্তে আস্তে আমি লিখতে থাকি, এবং 2020 বই মেলায় আমার প্রথম দীপেন মাস্টার তখন আসেনি, তখন শুধুমাত্র ছিল দীপেন মাস্টার। তারপরে দীপেন মাস্টারটা মোটামুটি পাঠকের কাছে পৌঁছেছে, ভালো লাগা তারা প্রকাশ করেছেন, আমি সেটা পেয়েছি। তারপর আমার মনে হয়েছিল তখন মাত্র 8টা গল্প ছিল দীপেন মাস্টার, এবং দীপেন মাস্টারকে নিয়েছিল মাত্র 6টা গল্প, বাকি অন্য মাস্টারমশাই গল্প নিয়ে গ্রন্থটা হয়েছিল। পরবর্তীকালে আমি দীপেন মাস্টার চরিত্র নিয়ে আরো বহু গল্প লিখেছি। এবার যে এই বইটা, এখানে 16টা গল্প আছে এবং প্রত্যেকটা গল্প দীপেন মাস্টারকে নিয়ে। সেই জন্য অন্যান্য বইগুলো সম্পর্কে যদি আমরা আমাদেরকে একটুখানি, এটা হচ্ছে যোদ্ধা হচ্ছে আমার প্রথম উপন্যাস, সেই জন্য এর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। মানে গল্প গ্রন্থ আমার একাধিক হয়েছিল, কিন্তু প্রথম উপন্যাস এটা আমার যোদ্ধা। এবং যোদ্ধা প্রথম বছর বইমেলায় আমার একটু পরিচিতি এনে দিয়েছে। মানে পরিচিতি বললে এটাই যে আমরা সাধারণত কি হয়, যারা নতুন লেখালেখি করি তাদের বইগুলো ওই আপনজন বন্ধু বান্ধব এই লেভেলের মধ্যে সীমাবদ্ধ থাকে, কিন্তু একজন পাঠকের সার্থকতা তখন যখন পরিচিত লেভেলের বাইরে কেউ যখন সেই লেখাটা পড়েন। তা সেইভাবে আমার ওই সময় যোদ্ধা আমার মাত্র কয়েক কপি আমার পরিচিত লেভেলের বাইরে গিয়েছিল, সেটা 10-20 মধ্যে। কিন্তু সৌভাগ্য এটাই, সেই 10-20 জন পরবর্তী বছরে যখন আমার মাস্টার মশাই এলো তারা সংগ্রহ করলেন। মানে যোদ্ধা সাফল্য বলতে এইটা, মানে যিনি যোদ্ধা পড়েছেন তিনি আমার মাস্টার মশাই সংগ্রহ করেছেন। মানে লেখক পরিচিতিটাই যথেষ্ট, যে ওনার কলম থেকে কিছু নতুন কিছু এসছে, মানে সেটা অতটাই ভালো হবে আর কি, এটা পাঠক বুঝে নিয়েছিলেন এবং তারা সন্তুষ্ট হয়েছেন। এটারও কারণ, এটারও আপনার যে এটা ভালো,
মানে পাঠকপ্রিয় হয়েছে এই হ্যাঁ। বইগুলো, পরবর্তী বইগুলো কিন্তু আপনার খুব পাঠকপ্রিয় হয়েছে, সেটা আমাদের তার জন্য আমাদের অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আর এবার আসি আপনার সঙ্গে যে এই যে আপনি আপনার খুব ব্যস্ত জীবন, হ্যাঁ, মানে ওনার আমার তো মানে বন্ধুস্থানীয়, তো এর আগেও অনেক কথা হয়েছে ওনার সঙ্গে, তাতে করে জানি যে উনি একটা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অথচ এই লেখা সাহিত্য রচনা এটা একটু অন্যরকম দিক হয়ে যাচ্ছে। তো আপনি সারাদিনের সমস্ত কাজ করে তারপরে সময় দেন কখন এত? আসলে একটু পিছনে যেতে হবে। মানে আমি কলকাতায় এসেছি 1998 সালে। হ্যাঁ, হ্যাঁ, সেই 1998 সাল থেকে তখন কিন্তু এইভাবে মানে লেখালেখি ওই যেটুকু ছিল ডায়েরির পাতায় টুকটাক মনের ইচ্ছায় লিখতাম, কিন্তু তারপরে মাঝখানে একটা দীর্ঘ বিপর্যয় গেছে, একটা বিরতি গেছে, লেখালেখি জগৎ থেকে সেইভাবে হারিয়েও গিয়েছিলাম। শুরু হলো আমার 2015 ফেসবুকে ফিরে আসার পর থেকে। এবার ফেসবুকে ফিরে আসার পর থেকে তখনও জানতাম না যে এখানে লেখালেখি করা যায়, অনেকে ছবি পোস্ট করে এইভাবে। তারপরে আমি দেখলাম আমার এক গুরুস্থানীয় মানুষ আছেন, পরবর্তীকালে তার সাথে আমার পরিচয় হয়েছে, তিনি শ্রদ্ধেয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দৌহিত্র কৈলাসনাথ বন্দ্যোপাধ্যায়। তা উনি দেখতাম যে ফেসবুকে শরৎচন্দ্র, সাহিত্যিক শঙ্কর এনাদের লেখা পোস্ট করেন, তখন আমি ভাবলাম যে এইগুলো পোস্ট করা যেতে পারে, আমি করতে শুরু করলাম। ওখানেই দেখলাম যে নিজস্ব সৃষ্টিও ফেসবুকে পোস্ট করা হচ্ছে, এবং তখন আমি বললাম যে তাহলে আমার লেখাগুলো পোস্ট করা যেতে পারে। তখন আমার ডায়েরির যে লেখাগুলো সেগুলো আস্তে আস্তে পোস্ট করতে শুরু করলাম, এবং আস্তে আস্তে নিজের নতুন সৃষ্টির পথে আমি আস্তে আস্তে এগোতে শুরু করলাম। কিন্তু ওই যে বললাম একটা পারিবারিক একটা বিপর্যয় হয়েছিল, সেটা আমার মাধ্যমিকের আগে আমার ঘাড়ে সংসারের দায়িত্ব এসে পড়েছিল, আমাকে সেই ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে বেঁচে থাকার লড়াই, এবং সেই লড়াইটা করতে গিয়ে পড়াশোনার পাশাপাশি আমি যখন যে কাজ পেয়েছি করেছি। সেটা কখনো ক্যারি ব্যাগের ব্যবসা করেছি, পলিথিনের যে ক্যারি ব্যাগের ব্যবসা করেছি, কখনো জামা কাপড়ের ব্যবসা করেছি, কখনো সবজির ব্যবসা করেছি। আমার এগুলো বলতে কোনো লজ্জা নেই, এবং ওই করতে আমার সারাদিন এই পরিশ্রম করতে হতো, এবং আমার তার মাঝখানে আমাকে পড়াশোনাও করতে হতো। এবার যখন লেখালেখিটা শুরু করলাম তখন কি হয়েছে, আমি এই সারাদিনে সময় পেতাম না। সবাই যখন ঘুমিয়ে যায়, এমনকি আমার পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে যায়, আমি রাত 1টার পরে লেখা শুরু করতাম, এবং সেইটা তখন আমি ফেসবুকে সেভ করে রাখা যায় লেখা, আমি এটাও জানতাম না। এবং লিখতে লিখতে 4টে আমার লেখাটাকে শেষ করতে হবে, নাহলে মানে হারিয়ে যাবে, এই সেভ করার ব্যাপারগুলো জানতাম না। 4টে এমন কি হয়েছে যে 5টাও বেজে গেছে, হ্যাঁ, সকালে আমি কাজে আবার বেরিয়ে গেছি, ঘুমটাও হয়নি, এভাবেও হয়ে গেছে। তবুও সেই সৃষ্টির একটা আনন্দ থাকে, যে ঘুমালাম না একটা রাত সেটা বড় কথা নয়, কিন্তু একটা কিছু সৃষ্টি করতে পারলাম সেটা নিশ্চয়ই আপনাকে অনেক সন্তুষ্টি দেয়। আচ্ছা, আমরা আবার একটা কবিতায় আসি, আবার আসবো আমরা কথোপকথনে। আচ্ছা, এই কবিতাটা বলার আগে বলি, এই কবিতাটা আমার যে সমস্ত সৃষ্টি আমি করেছি, যেগুলো গল্প বা উপন্যাস, অনেকটা বলতে পারেন আমি দীপেন মাস্টারের প্রতি আমার এই নিবেদন, বা আমার সৃষ্টির প্রতি নিবেদন। কবিতাটার নাম তোমাকেই চায়। মন খারাপের একলা রাতে যদি বালিশ ভিজে যায়, যদি এক ফালি চাঁদ মুখ দেখাতে ভীষণ লজ্জা পায়, বুঝে নিও আমার দুটি চোখ তখন তোমাকেই চায়। তোমাকে ছাড়া আমি পাই না বাঁচার উপায়। যদি বৃষ্টি ভেজা চোখের তারায় কোনো স্বপ্ন বেঁচে থাকে, আধার রাতে চলার পথে যদি খোঁজো এই হাত দুটিকে, ভেবে নিও আমার পাগল মন শুধু তোমাকেই চায়। তোমাকে ছাড়া পাইনি খুঁজে বাঁচার অন্য কোনো উপায়। হৃদয়ে যদি হৃদয়ে না থাকে, ছুটে বেড়ায় অবুঝ মন, শরীর ও মাথা বিদ্রোহ করে চলে বিনিদ্র রাত্রি যাপন। অনুভব করো এই হৃদয় শেষ পর্যন্ত শুধু তোমাকেই চায়। তোমাকে ছাড়া খুঁজতে চাই না বাঁচার অন্য কোনো উপায়। বাহ, অপূর্ব অপূর্ব। মানে ওনার লেখার মধ্যে আমি বলছিলাম না যে প্রকৃতি আছে, প্রেম আছে, সমাজও আছে। মানে পলাশবাবু যেহেতু আপনারা নিজেরাই শুনলেন যে একটা মানে জীবন সংগ্রামের একদম সৈনিক আর কি, তো ওনার কিন্তু সমাজের প্রতি খুব একটা সুন্দর দায়বদ্ধতা রয়েছে। উনি যেমন নিজে লেখেন এবং নিজের বই প্রকাশনের দিকে তো সকলেরই আমাদের ইচ্ছা করে, কিন্তু তার পাশাপাশি ওনার অনেক পরিচিত নতুন লেখকদের এবং প্রবীণ লেখকদের যারা প্রতিষ্ঠিত লেখক, অনেকের বই মানে উনি কিন্তু প্রকাশন করার একটা দায়িত্বের মধ্যে রয়েছেন।
আমরা আসবো সেই কথায়। আপনার প্রকাশনীর ব্যাপারে যদি কিছু বলেন, এবং তার কয়েকটা আমরা মানে উদাহরণস্বরূপ আমরা কয়েকটা দেখাতে পারবো এখানে আজকে। তো আমরা আপনার মুখ থেকে আগে শুনি এই প্রকাশনার বিষয়টিতে আপনি কিভাবে এগিয়ে নিয়ে চলেছেন। ওনার প্রকাশনীর নাম হচ্ছে স্বীকৃতি প্রকাশনী। আপনারা জেনে রাখুন, খুব ভালো কাজ করছে স্বীকৃতি প্রকাশনী। একটু ওনার মুখ থেকে আমরা বাকি কথাগুলো শুনে নেব। হ্যাঁ, লেখালেখি যখন চলছিল ফুলদমে এবং বিভিন্ন প্রকাশনী থেকে আমার বিভিন্ন গ্রন্থ প্রকাশ হয়েছে, তারপরে বেশি বিতর্কের মধ্যে আমি যাব না, কিন্তু আমার মনে হয়েছিল যে এইটার মধ্যে বেশ কিছু গন্ডগোল আছে, এবং এই একটা কথাই শুধু আমি বলবো যে সেলফ পাবলিকেশন, নিজের বই নিজে প্রকাশ করব, এই বাসনা নিয়েই আমার স্বীকৃতি প্রকাশনীর সূচনা। এবং অনেকটা মানে যত্ন করে করা যায়, নিখুঁত করে কাজটা করা যায় নিজের মনের মতো। যেহেতু ওনার শিক্ষাগত ওনার অনেকটাই মানে বিশ্ববিদ্যালয় অবধি তো ওনার পড়াশোনার জায়গাটা পৌঁছেই ছিল, তো সেই জন্য মানে উনি যত্ন করে আমাকে যেটুকুনি বলেছেন যে আমার খুব ইচ্ছা করতো যে আমি নিজে প্রুফ দেখবো, আমি নিজের মতো করে করব। তো এই কাজগুলো করার উদ্দেশ্যেই তিনি নিজের বইগুলো যেমন সংশোধন করতেন, প্রুফ সংশোধন বা মানে প্রিন্টেড এর জন্য, তখন কিন্তু ওনার পাশাপাশি কিছু পরিচিত লেখক ওনার হাতটা ধরেন যে তাহলে আমাদের বইগুলো যদি এভাবেই করা যায়। সেই থেকে স্বীকৃতি প্রকাশনীর জন্ম, এবং এখন সেটা একটা স্বীকৃতি প্রকাশনী। এবং আমার বই করতে শুরু করলাম, কিন্তু প্রথম যে মানুষটি এসেছিলেন, এই আপনি একটু দেখান, সাগরিকা, যিনি লেখককে অনেকেই চেনেন, সঞ্জয় কুমার দাস, শ্রদ্ধেয় দাদা, আমি গুরুদেব বলি। উনি বললেন যে পলাশ, তোর বই যখন করছিস, ওনার সাথে আমার এরকম সম্পর্ক, স্বীকৃতি থেকে প্রথম যে বইটা হবে সেই বইটা কিন্তু সঞ্জয় কুমার দাসের, মোটেই পলাশ হালদারের নয়। এবং সঞ্জয় দা দেখুন, আপনাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং সঞ্জয় দার বই, যদিও বইটি এটা নয়, তখন ওনার চক্রবাকের বাঁকে বাঁকে বলে একটি কাব্যগ্রন্থ প্রথম স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশ হয়, তারপর আমার রক্ত কথা বলে এই গ্রন্থটি আমরা স্বীকৃতি প্রকাশনী থেকে আমার এই বইটা প্রকাশ হয়। কিন্তু প্রথম বই স্বীকৃতি প্রকাশনীর, সেটা হচ্ছে চক্রবাকের বাঁকে বাঁকে, সঞ্জয় কুমার দাস। এবং আমাদের এখনো পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য বলতে পারি স্বীকৃতি প্রকাশনী থেকে শ্রদ্ধেয় অজিতেশ কুমার নাগ দাদার বই উপন্যাস দহলিজ আমরা আগস্টে 2024 আগস্টে আমরা প্রকাশ করেছি। ভীষণ ভালো আমরা রেসপন্স পেয়েছি। অজিতেশ দাকে পরিচয় দেওয়ার নতুন করে কিছু নেই, একদমই তাই। সাহিত্য মহলে অজিতেশ নাগ মহাশয় কে সবাই চেনেন, ভীষণ ভালো মানুষ, এবং ওনার এক একটা সৃষ্টি সত্যি অমূল্য। আর সেটা যখন আমাদের স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে, খুব ভালো লাগছে ভেবে, তাই না? এবারে আমরা বইমেলায় করলাম ডক্টর অলকানন্দা গোস্বামী, কবি ডক্টর অলকাদির বই চিন্তচ্যুত কারুশিল্প, সবাই আছেন স্বীকৃতি প্রকাশনীতে। এইটুকু তাদের বিশ্বাস বা তাদের স্নেহ, তাদের ভালোবাসা, আশীর্বাদ এটা পেয়েছি, এটা আমার পরম সৌভাগ্য। এই মানুষগুলো আমাকে বিশ্বাস করে আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আর অলকাদির পরে এবছর অনেকগুলো বই আমরা করেছি, প্রায় 42-43টা বই করেছি। তার মধ্যে আপনার মুম্বাই নিবাসী শুভজিৎ চট্টোপাধ্যায়, ওনার এই বিষাক্ত ভালোবাসা, এই গ্রন্থটি এবারে বইমেলায় বেশ পাঠকের মন জয় করেছে। আমাদের প্রকাশনীর যে হিসাব, উনি সেরা দুটো গ্রন্থের মধ্যে ওনার গ্রন্থটি আছে, মানে বিক্রির নিরিখে, এই বিষাক্ত ভালোবাসা। বাহ, খুব ভালো। আর বইয়ের কাজও খুব সুন্দর, মানে বই হাতে নিয়ে দেখলেই বোঝা যাচ্ছে যে খুব সুন্দর, অক্ষর বিন্যাস থেকে মলাট থেকে সবকিছুই খুবই সুন্দর। আচ্ছা, আমরা আবার একটু কবিতায় ফিরে যাব। এবার আমাদের কি শোনাবেন দর্শক বন্ধুদের জন্য? দিদি একটু আগে বলছিলেন যে ওই সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, এবং আমিও মনে করি যে, এবং আমার সেই লেখায় আমি বারবার সেই সামাজিক দায়বদ্ধতার কথাটা আমি মেনে চলি। কারণ আমরা সমাজবদ্ধ জীব, তো যে যে প্রফেশনে থাকে সেই প্রফেশন থেকেই কিন্তু সমাজ ও দেশের কল্যাণ করতে পারেন। এবং আমরা যারা কলমসেবী, আমাদেরও একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, এবং সেই দায়বদ্ধতা আমার প্রত্যেকটা গল্প, উপন্যাস এবং কবিতার মধ্যেও আমি সেটা রাখার চেষ্টা করি, যে এর মাধ্যমে কিভাবে আমরা সমাজের আলোর পথে আমরা আসতে পারি, অন্ধকার থেকে আলোর পথে আমরা আসতে পারি। সচেতনতামূলক একটা লেখা, আমরা একটু শুনে নিই। হ্যাঁ, কবিতার নাম আলোর পথযাত্রী, এবং কবিতাটা ভীষণ আমার প্রিয়। এই কবিতাটা, শত সহস্র মানুষের ভিড়ে হাজার হাজার বছর ধরে খুঁজে চলেছি তোমায় উদয়ন পণ্ডিত। তুমি হয়তো শুনতে পাওনি সে ডাক, তুমি জানতেও পারোনি আজও হীরক রাজা সাঙ্গ পাঙ্গ নিয়ে করে চলেছে মিথ্যার বেসাতি।
আজও জ্ঞানের চেয়ে স্থাবকতার মূল্য বেশি, বিবেককে দমিয়ে রেখে দম্ভ তুলে নিয়েছে শাসনের রশি। উদয়ন পণ্ডিত, তুমি তো অন্ধ ছিলে না, বধির ছিলে না তাও জানি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস সে তো প্রথম দেখিয়েছিলে তুমি। রাজার হুঙ্কার, কারাগারের অন্ধকার ফিকে হয়েছিল তোমার কাছে। তোমার উদাত্ত আহ্বানে ভেঙেছিল ঘুম যারা ছিল আঁধারের নিচে। আজ কেন তবে মুখ লুকিয়ে রও, একবার গা ঝাড়া দিয়ে সম্মুখে অগ্রসর হও। উদয়ন পণ্ডিত, হাতুড়ির ঘা মারো তো একবার ওই ঘুণ ধরা বিবেকের চৌকাঠে। চেতনার গলিপথে আবার জ্বালাও তো নীতিবোধের তিমির বিনাশী আলো। অগণিত নরনারী মুক্তির আশায় রয়েছে অনন্ত প্রতীক্ষায়। ওগো আলোর পথযাত্রী, সভ্যতার এই চরম দুঃসময়ে এসো আবার বাধার প্রাচীর ভেঙে, দিকে দিকে ঘোষিত হোক সত্যের জয়। হ্যাঁ, দিকে দিকে ঘোষিত হোক সত্যের জয়। কি সুন্দর শব্দগুলো বলেছেন। এই প্রজন্ম আগামী প্রজন্মের জন্য এই কবিতা কিন্তু বহু মূল্যবান একটি কবিতা। এই সচেতনতা আমাদের সকলের মধ্যে থাকুক। আমরা আসছি, আমরা অনুষ্ঠানের অনেকটা শেষের দিকে চলে এসেছি। আমরা সাহিত্যিক শ্রী পলাশ হালদারের সঙ্গে আলাপচারিতায় রয়েছি। আমরা ওনার কাছ থেকে আরো কয়েকটি মূল্যবান কথা শুনে নেব এই অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে আগামী দিনে আপনার এই সাহিত্যমূলক কি পরিকল্পনা আছে আমাদের এই পাঠক মহলের জন্য, দর্শকদের জন্য, একটু যদি বলেন। হ্যাঁ, আমরা যখন আমি লেখালেখি শুরু করলাম তখন তো আমার মনের তাগিদে লেখাটা তো আমি ঠিক প্ল্যানিং করে করি না। আমার যখন যে ভাবনা আসে সেই ভাবনা নিয়ে লিখি এবং এইভাবে উপন্যাসগুলো এসেছে। আমার লেখালেখি যদি বলি, আমার এই মুহূর্তে একটি রাজনৈতিক উপন্যাস লিখছি। সাধারণত রাজনীতি সবাই এই এখন তো বিভিন্ন পত্রপত্রিকা প্রকাশনী কি করে, কোনো লেখা আহ্বান করলে বলে রাজনীতি এবং ধর্মটাকে বাদ দিয়ে দেবেন। আমাদের স্বীকৃতি প্রকাশনী থেকে যখন কোনো বিজ্ঞপ্তি আমরা জারি করি, আমরা বলি যে আপনি ধর্ম বা রাজনীতি লেখা দিতে পারেন যদি সেটা সাহিত্য হয়। কখনোই জেনে সেটা রাজনৈতিক স্লোগান বা ধর্মীয় আচ্ছা না হয়। সেই ধর্মীয় লেখার মধ্যে যদি সাহিত্য গুণ থাকে, রাজনীতির মধ্যে যদি সাহিত্য গুণ থাকে, তাহলে স্বীকৃতি প্রকাশনী সেটাকে স্বাগত জানায়। কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যে দুটো সবচেয়ে বড় মহাকাব্য রামায়ণ এবং মহাভারত, সেটার মধ্যে ধর্ম এবং রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। তাহলে ধর্ম এবং রাজনীতি যদি বাদ দিই তাহলে রামায়ণ মহাভারতকে অস্বীকার করতে হয়। সুতরাং আমি অনেকেই এবার এখন রাজনৈতিক লেখা এড়িয়ে যেতে পছন্দ করে, মানে বিতর্কের ভয়। আমি সেটা করি না। তা সেই জন্য যখন একটা প্রকাশনী থেকে আমি একটা আহ্বান পেয়েছিলাম যে রাজনৈতিক উপন্যাসের জন্য, এবং আমি সেটাকে স্বীকার করে আমি ব্যক্তিগতভাবে একটি রাজনৈতিক উপন্যাস আমি এই মুহূর্তে লিখে চলেছি এবং সেটা হয়তো 2026-এ আসবে। আর প্রকাশনী থেকে পরিকল্পনা বলতে আমাদের স্বীকৃতি প্রকাশনী এই যে প্রায় 1.5 বছর মতন চললো, যখন যে সময়টা এসছে আমরা সেই সময়ের দাবিটাকে মেনে নিয়েছি। যেমন আমরা বুদ্ধদেব বাবুর মৃত্যুর পর তাকে নিয়ে একটি গ্রন্থ করেছি। আমরা ভবানী প্রসাদ মজুমদার উনি যখন পরলোক গমন করলেন ওনাকে নিয়ে আমরা একটি গ্রন্থ করেছি। সুতরাং আগামী দিনে এইরকম সময়ের দাবি এবং সেই সাথে সাথে যে গতকাল চলে গেলেন আমাদের প্রতুল মুখোপাধ্যায়, আমাদের চিন্তা ভাবনা আছে এবং এই ধরনের কিছু কাজ আমরা স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশনীর উদ্যোগে আমরা করব। খুব ভালো পরিকল্পনা। আমরা একদম অনুষ্ঠানে শেষে এসে গেছি। আমি এবার ওনাকে একটু সম্মাননা জানাবো। আমাদের এই স্টুডিওতে আজকে ওনাকে আনতে পেরে আমরা ধন্য, আমরা গর্বিত। আমি শ্রী লেখক শ্রী পলাশ হালদার মহাশয়কে আমাদের চ্যানেল ভিশন এবং একমুঠো রোদ্দুর অনুষ্ঠানের পক্ষ থেকে একটি শংসাপত্র তুলে দিয়ে আমি নিজেই সম্মানিত বোধ করছি। আর সেই সঙ্গে একটি স্মারক সম্মান ওনার হাতে তুলে দিচ্ছি। ধন্যবাদ দিদি। আপনাকে অনেক ধন্যবাদ, একটু সময় বার করে আমাদের সঙ্গে এসেছেন। আগামী দিনে আপনার এই প্রকাশনী এবং আপনার লেখার প্রতি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে, একমুঠো রোদ্দুর অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানাই। আবারও আসবেন কোনো দিন একটা সময় করে। অবশ্যই আরো একবার চ্যানেল ভিশন কর্তৃপক্ষকে এবং বিশেষ করে দিদিকেও আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। কৃতজ্ঞতা রইল ওই একমুঠো রোদ্দুরের প্রতি এবং এই অনুষ্ঠানের সমস্ত দর্শকদের প্রতি। সবাইকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে আজকের এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।